বলি বৌমা, এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালে চলবে? সকালের চাটা কি দুপুর গড়ালে পাবো নাকি? শাশুড়ি চন্দ্রা দেবীর তীক্ষ্ণ গলায় সাত সকালে যেন গোটা বাড়িটাই কেঁপে উঠল। সেই শব্দে বৌমা সুমনা ধরফর করে উঠে বসল। চোখ কচলাতে কচলাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল মাত্র 6টা বাজে। কিন্তু চন্দ্রা দেবীর কাছে এই সময়টাই যেন দুপুর গড়িয়ে বিকেল হওয়ার মতো দেরি। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে সুমনা বাসি কাপড় বদলে কাঁচা কাপড় পরে রান্নাঘরে দ্রুত এসে চা বসালো। কিছুক্ষণের মধ্যেই শাশুড়ির জন্য চা আর মুড়ি নিয়ে তার ঘরে গিয়ে হাজির হলো। চা হাতে নিয়ে চন্দ্রা দেবী আবার বলে উঠলেন, এখন তোমার সময় হলো? জানো বেলা কত হয়েছে? আমার পুজোর ফুলটা তাড়াতাড়ি তুলে রেখো, আমি স্নান সেরে এসে পুজোয় বসবো। আর ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে রেখেছিলে তো? সুমনা নরম গলায় উত্তর দিল, হ্যাঁ মা, কাল সন্ধ্যাতেই ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন ধুয়ে রেখেছি। কিন্তু এই উত্তরেও চন্দ্রা দেবীর সন্তুষ্টি হলো না। তিনি গজগজ করতেই থাকলেন। এমন ঘটনা নতুন নয়, প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে তিনি সুমনার পেছনে লেগে থাকেন। তরকারিতে লবণ কম হয়েছে, রান্না ঠিক মতন হয়নি, কাজ এত ধীরে কেন তোমার? এই কথাগুলোই সুযোগ পেলেই বলেন। আবার কথায় কথায় বলেন, তোমার মা বাবা কিছু শেখায়নি নাকি? বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসোনি? 4-5 বছরের দাম্পত্য জীবনে এই কথাগুলোই সুমনা যে কতবার শুনেছে গুণে শেষ করা যাবে না। চন্দ্রা দেবী পুরনো মানসিকতার মানুষ। নিজের শাশুড়ির কাছ থেকে ঠিক যেরকম কঠোর ব্যবহার পেয়েছিলেন, ঠিক সেই একই আচরণ তিনি নিজের বৌমার সঙ্গেও করেন। তার মনে যেন এক অদ্ভুত বিশ্বাস, আমি যা পাইনি তা অন্য কাউকে পেতে দেব না। এমন কুচুটে মনোভাব নিয়েই তিনি দিনরাত্রি কাটান। অন্যদিকে সুমনা শান্ত ভদ্র সংসারী মেয়ে। সব কিছু দেখে শুনেই ছেলে সুনির্মলের সঙ্গে বিয়ে দিয়েছিল সুমনার পরিবার। কিন্তু বিয়ের পর থেকে শাশুড়ির কঠোর ব্যবহার তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। কখনো কষ্ট পেয়ে স্বামীকে কিছু বলতে গেলে সুনির্মল শুধু একটাই কথা বলে, মানিয়ে নাও, আমার মাও তো এক সময় শাশুড়িকে এইভাবে সহ্য করেছে। আমি কিছু বললে বাড়িতে অশান্তি হবে, বয়স হয়েছে মায়ের, ওদের তো আর ফেলে দেওয়া যায় না। শ্বশুর মশাইও চুপচাপ মানুষ। চন্দ্রা দেবীর সামনে তাঁরও যেন কথা বলার কোনো সাহস নেই। এইভাবেই দিন কাটতে থাকে। চন্দ্রা দেবী নিজের মেয়ের সঙ্গে রোজ ঘন্টার পর ঘন্টা গল্প করেন, হাসেন, আনন্দ করেন। কিন্তু সুমনা যদি নিজের মায়ের সঙ্গে একটু ফোনে কথা বলতে যায়, তখনই তিনি উল্টোপাল্টা মন্তব্য শুরু করে দেন। বাপের বাড়ির টান কি এখনো যায়নি? এত কথা বলার কি হয়েছে? ক্রমে ক্রমে সুমনার মনে শাশুড়ির প্রতি এক অদ্ভুত ক্ষোভ জন্মাতে থাকে। মুখে কিছু না বললেও সে আর মন থেকে তাকে মা বলে মেনে নিতে পারে না। তাদের সম্পর্কের মাঝে যেন এক অদৃশ্য প্রাচীর তৈরি হয়, যা কেউই ভাঙতে পারে না। তবুও সুমনা নিজের দায়িত্ব থেকে কখনো সরে দাঁড়ায়নি। সংসারের সমস্ত কাজ নিঃশব্দে করে যায়। কিন্তু মাঝে মাঝে এমন অপমান সহ্য করতে হয় যে একা ঘরে গিয়ে ভেঙে পড়ে নিজে এবং কাঁদতে থাকে। কাউকে কিছু বলতেও পারে না। ধীরে ধীরে সেই জমে থাকা কষ্ট রূপ নেয় অভিমানে, অভিমান রূপ নেয় রাগে। এক সময় সে মনে মনে প্রতিজ্ঞা করে, একদিন তো বয়স হবে, তখন দেখব আমার প্রয়োজন পড়ে কিনা। কিছু মানুষ ভুলে যায় সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের রূপ বদলে যায়। আজ যে বৌমা,
কাল সেই বৌমাই মেয়ের মতো হয়ে উঠতে পারে। বার্ধক্যের সময় সেই বৌমারাই হয়ে ওঠে ভরসা, সেবা এবং সঙ্গী। কিন্তু যখন ভালোবাসা দেওয়া হয় না, তখন সেই জায়গাটা শূন্যই থেকে যায়। যারা বৌমাকে আপন করে নিতে পারে না, তারা শেষ পর্যন্ত মায়ের মর্যাদাটুকুও পায় না। আর যাকে মা বলা যায় না, তাকে মন থেকে ভালোবাসাও যায় না। সুমনা ও চন্দ্রা দেবীর সম্পর্ক ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে, নিঃশব্দ দূরত্বে ঢাকা এক অদৃশ্য দেওয়ালে ঘেরা। এই সম্পর্কের শেষ কোথায়? কোনোদিন কি ভাঙবে এই প্রাচীর? নাকি জমে থাকা রাগ থেকে জন্ম নেবে নতুন কোনো ঝড়? উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে। পরের পর্বটি শোনার জন্য পেজটিকে ফলো করে রাখুন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।